সো ওয়ার্ক ডান একটা স্কেলার কোয়ান্টিটি, ওইদিকে আমাদের ওয়ার্ক ডান একটা স্কেলার কোয়ান্টিটি, ওইদিকে হচ্ছে জুল পার কেজি একটা স্কেলার কোয়ান্টিটি, সরি জুল পার কেজি হচ্ছে আমাদের এই জিনিসটা। সো অল টুগেদার গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ একটা নর্মাল একটা স্কেলার কোয়ান্টিটি হবে। সো ইম্পর্টেন্ট পার্ট, সো এখানে আমরা যে ফিগারটা দেখাচ্ছি, এই ফিগারটা হচ্ছে ইটস এ সর্ট অফ এ বিট ইন্টিগ্রেশনাল আইডিয়া টু গেট অ্যান এক্সপ্রেশন ফর হাউ ক্যান উই ক্যালকুলেট দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ। তো আমাদের সিলেবাসে এই ইন্টিগ্রেশনটা থিওরিটিক্যাল ডেরিভেশন খুব কখনো আসে নাই পরীক্ষায়, বাট এই জিনিসটা তোমাদের বোঝা লাগবে যে হাউ কুড উই অ্যাকচুয়ালি গেট টু দিস ফর্মুলা। সো আমি এই জিনিসটা কনসেপ্টের জন্য বুঝাচ্ছি, একটু খেয়াল করো, দরকার এই জিনিসটা দরকারের জন্য খেয়াল করো। Let due to gravitational pull, a mass of object moves by a very small distance dr, which is differential small d, towards m. মানে অবজেক্টটা প্রথমে আমাদের এই বি পজিশনে ছিল, এই গ্র্যাভিটেশনাল ফোর্সের পুলের জন্য সে এই বি থেকে সি ডিস্টেন্সে মুভ করলো। দিস ইজ এ মিনিস্কিউল স্মল ডিস্টেন্স। ওকে, আই উইল ট্রাই টু ডু দ্যাট, সো আই উইল রিমেম্বার দ্যাট পরে। সো এটা খুব অল্প একটা ডিস্টেন্স এদিকে মুভ করলো, লেটস সে এই ডিস্টেন্স হচ্ছে ডিআরটা এত ছোট একটা ডিস্টেন্স যে দ্যাট ফর দিস মাচ অফ এ স্মল ডিস্টেন্স হুইচ ইজ মিনিস্কিউল ডিস্টেন্স অর ডিফারেন্সিয়াল মানে ডেরিভেটিভের যে স্মল অ্যামাউন্ট, ওই ডিস্টেন্সের জন্য আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্সে কোনো ইফেক্টিভ ভ্যারিয়েশন হচ্ছে না। সো লেটস কনসিডার দ্যাট ফর দিস ডিআর ডিস্টেন্স দ্যাট এই লোকেশনের যে গ্র্যাভিটেশনাল ফোর্স এফ জি, দ্যাট ইজ রিমেনিং কনস্ট্যান্ট ফর দিস মাচ ডিস্টেন্স, ফর দিস ডিস্টেন্স জি গ্র্যাভিটেশনাল ফোর্স রিমেনিং কনস্ট্যান্ট। সো ওয়ার্ক ডান হবে হচ্ছে work done by Fg dw equals to Fg into minus dr. Now if you wonder minus dr কেন, because the force is working in this direction. এখানে কি মাইনাস দিছেও না মাইনাস দেয় নাই? ওয়েট, না এটা মাইনাস না, এটা ডট হবে, এটা মাইনাস না, এটা ডট হবে। এইটা দেখতে মাইনাস মনে হচ্ছে, দিস নট মাইনাস, দিস সাপোজ টু বি দ্য মাল্টিপ্লিকেশন। dr is the small distance that the object was moved from b to c. সো এটা এর মাইনাস সাইন না, দিস জাস্ট এ ডট, মাল্টিপ্লিকেশনের ডট হওয়ার কথা। সো এখানে একটু ভুল আছে, এটা তোমরা একটু কারেক্ট করে নিও। সো দ্য ওয়ার্ক ডান দ্যাট হ্যাজ বিন ডান টু মুভ দ্য অবজেক্ট ফ্রম বি টু সি পয়েন্ট ইজ fg into dr. এখন আমরা যে কাজটা করবো টু মেজার দ্য এন্টায়ার পটেনশিয়াল অফ দিস পয়েন্ট, এই বি পয়েন্টের পটেনশিয়ালটা বোঝার জন্য let me just copy this up and use it over here. So আমরা এই পয়েন্টের পটেনশিয়ালটা এক্স্যাক্টলি এই বি পয়েন্টের পটেনশিয়াল বের করার জন্য আমরা যে জিনিসটা করব, we're gonna try to integrate this expression যে total work done কত হবে if we wanted to move this object from infinite distance. So this is our starting case. আমরা এইখান থেকে একটা অবজেক্টকে এই বি পয়েন্ট পর্যন্ত মুভ করব। বাই ডেফিনেশন এইটুকু করতে যতটুকু ওয়ার্ক ডান হবে, ওই ওয়ার্ক ডানটাকে যদি আমরা এই অবজেক্টের ম্যাস এটা দিয়ে ডিভাইড করি, তাহলে আমাদের এই পয়েন্টের পটেনশিয়াল পাওয়া যাবে। সো উই আর গোইং টু ইন্টিগ্রেট দিস এক্সপ্রেশন, দ্য স্মল ওয়ার্ক ডান dw with respect to the limit, using the limit that we're going to start the motion at infinite distance and we're going to bring the object at r distance. So আমাদের initial distance, আমরা যদি integration equation দেখি, now if we move the object from infinite distance to b point, the upper limit r equals to r and lower limit r equals to infinite, because this is our starting case and this is our end case. So initialটা হচ্ছে নিচে, ফাইনালটা হচ্ছে উপরে। This is not about big and small, this is about start and end, so don't mess it up. সো আমরা এই কোশ্চেনটাকে এখানে fg ভ্যালু বসালাম, gmm by r square, dr বসালাম, gmm হচ্ছে কনস্ট্যান্ট ফর আওয়ার সিনারিও। সো 1 by r square is your only variable, এটাকে তুমি ইন্টিগ্রেট করবা, ইন্টিগ্রেট করলে আলটিমেটলি আমাদের এখান থেকে এই এক্সপ্রেশনটা আসছে, we are getting this gmm into -1 by r, -1 by বসাইলাম। সো -1 by r minus 1 by infinite, -1 by infinite ভ্যালু হচ্ছে 0, সো আলটিমেটলি থাকলো -gmm by r। তার মানে potential at point b phi b is given by w by m. This was the total amount of work done to make this movement, যেখানে আমাদের m তখন ইনভলভ ছিল। আমরা এখন এই ওয়ার্ক ডানটাকে m দিয়ে ডিভাইড করে দিচ্ছি, ডিভাইড করে দিলে কি হলো, আমাদের শুধুমাত্র phi টুকু পাওয়া গেল, because phi was defined as amount of work done per mass. So per mass মানে হচ্ছে for unit mass, so we divide it by the mass amount and we get this expression. This is the generic formula
for calculating gravitational potential of a capital M value mass at a distance r from its center, or center বলতে এখানে আমরা essentially তার COG মিন করতেছি, মানে সেন্টার অফ গ্র্যাভিটি মিন করতেছি। সো এটা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালের বেসিক এক্সপ্রেশন। এই এক্সপ্রেশন দুইটার উপর বেস করে আমাদের, মানে এক্সপ্রেশন দুইটা বলতেছি কারণ এটা হচ্ছে আমাদের পটেনশিয়াল এক্সপ্রেশন, আর এদিকে আমরা আরেকটা এক্সপ্রেশন পাইছিলাম সেটা ছিল আমাদের গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের এক্সপ্রেশন স্মল জি ইকুয়ালস টু gm/r স্কয়ার। এই দুটো কনসেপ্টের উপর বেস করে আমাদের কিছু কম্বাইন্ড গ্রাফ হ্যান্ডেল করতে হয়। সেই গ্রাফগুলো দেখানোর জন্য আমি একটা আদনান সেভেন নোটস ডাউন করতেছি, বিকজ ওর নোটসে গ্রাফগুলো ভালো আঁকা আছে। সো ইফ ইউ গো থ্রু এই গ্রাফের অ্যাসপেক্টটা দেখি। এই গ্রাফগুলো তোমরা বইতেও পাবা, আমি জাস্ট আমার নোটস থেকে পড়াচ্ছি বিকজ আই এম কমফোর্টেবল হিয়ার, বাট তুমি বইতে উঠালে বা নেটে ঘাটলে এই গ্রাফগুলি পাবা। দিস ফিগার্স আর নট উইথ ভ্যালুস, দিস ফিগার্স আর স্কেচ গ্রাফেস। স্কেচ গ্রাফস মানে হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট শেপ দেখানো হয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু দিয়ে কোনো কিছু প্লট করা হয় নাই। সো ডোন্ট গেট দ্য রং আইডিয়া। এখানে এটা হচ্ছে মনে করো আমাদের একটা আর ক্যাপিটাল আর রেডিয়াসের একটা সলিড অবজেক্ট। লেটস কনসিডার ফর দ্য সেক অফ সিম্পলিফাইড ভিউ দ্যাট এই পুরো অবজেক্টটার ডেন্সিটি ইউনিফর্ম, মানে এটা একটা এম ম্যাসের একটা অবজেক্ট। সো এইটার ম্যাস হচ্ছে ক্যাপিটাল এম। আচ্ছা, এটা আমি কপি করে নেই, ইজিয়ার ফর মি টু ওয়ার্ক উইথ। সো হ্যাঁ, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের এম ম্যাসের একটা অবজেক্ট। এই এম ম্যাসের অবজেক্টের জন্য আমরা এখন along the distance away from it, মনে করো এই লাইন বরাবর আমাদের কি কি ভ্যালুগুলো আসবে সেটা আমরা প্লট করতেছি। সো দিস ইজ দ্য এক্স অ্যাক্সিস হুইচ ইজ রিপ্রেজেন্টিং দ্য ডিস্টেন্স r, এবং এই গ্রাফের ওয়াই অ্যাক্সিস হচ্ছে g। সো এই পার্টটুকু হচ্ছে g ভার্সেস r গ্রাফ, আর এই অবজেক্টের জন্য এই পার্টটুকু হচ্ছে phi ভার্সেস r গ্রাফ। আমরা একই সেটআপে আঁকছি যাতে করে আমরা কম্পেয়ার করতে পারি। So what you can see over here, আগে আমি একটা পার্ট বলতেছি, পরে একটা পার্ট বলবো, শুনে যাও। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ফার্দার ইভেন্চুয়ালি উইল কভার দ্যাট। আগে শুনে যাও। আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের যে বেসিক এক্সপ্রেশনটা পাইছিলাম g = gm/r স্কয়ার, সেই এক্সপ্রেশনটার জন্য আমরা এখান থেকে গ্রাফটাকে আঁকা শুরু করছি। উই স্টার্টেড ড্রয়িং ইট ফ্রম দিস পয়েন্ট। এখন কেন এই পয়েন্ট থেকে আঁকা শুরু করলাম সেটা বলতেছি, বাট আমি যদি এই পয়েন্ট থেকে ফার্দার আঁকি, ইউ ক্যান সি ইন দিস ইকুয়েশন দিস ইজ বেসিকলি অ্যান ইনভার্স স্কোয়ার প্রপোর্শন, কারণ g = gm/r স্কয়ার, এখানে gm যে পার্টটুকু এই দুটো হচ্ছে কনস্ট্যান্ট। সো আলটিমেটলি তোমার ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, g proportional to 1/r square. So this is an inverse square proportion. So it's gonna be a negative মানে কি বলে decreasing gradient graph which is gonna become asymptote with the x-axis. তাম asymptote হওয়ার মানে হচ্ছে because you can see obviously যে এই g এর ভ্যালু টেকনিক্যালি কোনো সময় জিরো হওয়া পসিবল না। It can become very small, even smaller, but it will never become absolutely zero. So that's why we are having asymptote. তার মানে হচ্ছে তুমি একটা সার্টেন অবজেক্ট থেকে যত দূরেই যাও না কেন গ্র্যাভিটেশনাল ফোর্স তত দূর পর্যন্ত রিচ করতে পারবে। So the range of gravitational force is infinite, virtually infinite, but at some point it will become very small, but it would still have some value. Mathematically we can still calculate that number. So এটা হচ্ছে আমাদের gravitational field strength graph from the surface outwards. For the potential, এই আমাদের এক্সপ্রেশনটা যেটা আমরা পাইছিলাম দ্যাট ওয়াজ phi = -gm/r। এই যে সামনে একটা মাইনাস আছে, এটার ফিজিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে ফর দ্য এন্টায়ার পার্ট দিস গ্রাফ উড এক্সিস্ট on the negative y-axis side. For the entire part this graph would exist on the negative y-axis side. দেখো আমাদের উপরে কোনো পার্ট নাই। সো আমরা সারফেস থেকে শুরু করতেছি এখানে, লাইক আই সেড যে এইদিকে একদম ইনফাইনাইট ডিসটেন্স হচ্ছে 0, যত আমি লেফটে সরবো আস্তে আস্তে মোর নেগেটিভ হবে। সো ইউ সি দ্যাট ইজ বিকামিং মোর নেগেটিভ। বাট এই দুটো গ্রাফের শেপের যে ডিফারেন্সটা হবে, এইটার ডিক্রিজটা হবে অনেক শার্প এবং এটা অ্যাসিম্পটোটের কাছাকাছি পৌঁছাবে অনেক আর্লি। এটা ডিক্রিজটা মানে getting close to the x-axis, decrease বলবো না, getting close to the মানে magnitude decrease or getting close to the x-axis হবে আর একটু less rapidly, because as you should know from your maths experiences that if you ever plot y versus x, the idea is that তোমার y inverse x যদি এরকম হয়, y inverse x স্কয়ার হচ্ছে আরো এরকম, y inverse x কিউব হচ্ছে আরো এরকম, y inverse x to the power 4 হচ্ছে আরো ক্লোজ। So the more you increase the power, the closer they approach towards the origin. So but they never touch the origin or they never touch the axis. So এটা হচ্ছে 1/r স্কয়ার আর এটা হচ্ছে 1/r -1/r, ওই জন্য এটাও কার্ভ হয়ে আলটিমেটলি অ্যাসিম্পটোট হবে। So that's the part for the surface and beyond. তোমাদের সিলেবাসে for most of the cases এইটুকুই হ্যান্ডেল করা, মানে you will always have to work with this part, what happens from the surface beyond. You do not have to work for what happens on the inside, but still
because many of the graphs in your textbook and also in your reference books they do cover these parts. আমি এই পার্টটার একটা ফিজিক্যাল এক্সপ্লেনেশন দিচ্ছি, খেয়াল করো। এখানে আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের এই ইনসাইড পার্টটাকে একটা স্ট্রেট লাইন দেখতেছি। এই স্ট্রেট লাইনটা কেন হচ্ছে সেটা বুঝাই, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি আচ্ছা এই ফিগারটাই থাকুক, সমস্যা নেই, এই ফিগার নিয়ে কাজ করা যাবে। মনে করো একটা স্মল সাইজের একটা অবজেক্ট, ওকে, সো এটা একটা স্মল সাইজের অবজেক্ট। মনে করো এই অবজেক্টটা যখন এখানে ছিল তখন পুরা আর্থের ফুল ম্যাসের জন্য সে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ এক্সপেরিয়েন্স করতেছে। পুরো ম্যাসের জন্য এক্সপেরিয়েন্স করতেছে মানে হচ্ছে এসেনশিয়ালি the entire all the mass particles of this m object, capital M object, আমি আর্ট বলতেছি বারবার, আর্ট দিয়ে বলাটা অ্যাকচুয়ালি ইজি আর ওই জন্য আর্ট মুখে চলে আসছিলাম, সরি। সো এই পুরো অবজেক্টটাই তাকে অ্যাট্রাক্ট করতেছে। যখন তুমি দূরে যাবা তখনও পুরো অবজেক্টটা তাকে অ্যাট্রাক্ট করবে। সো ইফ ইউ স্লোলি মুভ অ্যাওয়ে অ্যালং দিস লাইন দ্য এন্টায়ার ম্যাস উইল ডু দ্য অ্যাট্রাকশন। সো ওই জন্য আমাদের এখানে এই এমটা চেঞ্জ হয় নাই। বাট whenever you will get inside the sphere something else will happen. আমি দুইটা অ্যাসপেক্ট দিয়ে বুঝাই এবং আই এম গোনা come up with some voodoo mathematics, so you need to bear with me. মনে করো এটা হচ্ছে আমাদের প্ল্যানেট। আচ্ছা আমার এই ফিগারটা এরকম হয়ে যাওয়াতে আমার ঝামেলা হচ্ছে, দাও এই ফিগারটা একটু সাইজ করি, গিভ মি আ মোমেন্ট। মনে করো এটা হচ্ছে আমাদের একটা প্ল্যানেট, এই প্ল্যানেটের এইখানে আমাদের একটা অবজেক্ট আছে। সো লেটস সে এটা হচ্ছে আমাদের সেই অবজেক্ট। এই অবজেক্টটা আমি সিলেক্ট করে নিই। এই অবজেক্টটা যখন আমাদের আমরা আমাদের আমি এটাকে প্ল্যানেট হিসেবে ডিফাইন করতেছি বিকজ ইটস ইজিয়ার ফর মি টু টক থ্রু। আমরা যখন মনে করো এই ম্যাসটাকে আমরা এই প্ল্যানেটের ভেতরের সারফেসে ঢুকাবো তখন যে ঘটনাটা ঘটবে, once you let's say if I put this object over here and draw my reference lines, you have to understand because the object is now inside the sphere we can conveniently, not essentially appropriately, for the sake of understanding we can conveniently divide the entire mass of the planet into two parts. Let's say আমি এই লাইন বরাবর, sorry, second color is always supposed to be white, first color is supposed to be green. আমরা মনে করো এই লাইন বরাবর আমরা একটা ডেভিয়েশন করলাম। নাও কনসিডার যে আমার এইটুকুতে যে ম্যাসটা আছে এই ম্যাসটা আমাদের এই ম্যাসটাকে এদিকে পুল করতেছে, আর এই পাশে যে ম্যাসটুকু আছে লেটস সে এটা হচ্ছে এই পাশের ম্যাসটা, এটা তাকে এদিকে পুল করতেছে। অবভিয়াসলি এদিকের পুলটা উইকার হবে। বাট দ্য ফার্দার ইউ গো ইন, ইফ ইউ স্লোলি স্টার্ট টু মুভ ফার্দার, এই ম্যাসটা আস্তে আস্তে আরও কমে যেতে থাকবে, এই ম্যাসটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তার মানে এসেনশিয়ালি তোমার কী হবে, টোটাল যে পুলের ভ্যালু ছিল রেজাল্টেন্ট পুলের ভ্যালুটা আস্তে আস্তে কমে যাবে। ইভেনচুয়ালি যখন আমাদের এই অবজেক্টটা এই পয়েন্টে এসে চলে আসবে, মানে হচ্ছে লেটস সে when the object reaches at this point, তখন যে জিনিসটা হবে তখন আমাদের এই অবজেক্টটার উপর ইকুয়াল অ্যামাউন্ট অফ ম্যাস বোথ অপোজিট ডিরেকশনে কাজ করা শুরু করবে। সো দ্য রেজাল্টেন্ট ফোর্স উইল বিকাম জিরো। whenever the force becomes zero, that's when your total gravitational field strength will also become zero, because field strength এর definition ছিল g force by mass. So if the force becomes zero, the field strength also becomes zero. আচ্ছা, সো আই জাস্ট ডিসক্রাইব যে এটা কেন জিরো হবে। আচ্ছা এখন স্ট্রেট লাইন কেন হবে, স্ট্রেট লাইনের পার্টটা বলতেছি। স্ট্রেট লাইন পার্ট হওয়ার একটা হাইপোথেটিক্যাল মানে হাইপোথেটিক্যাল না, মানে ইটস গুড, মানে আমি একটা লামসাম একটা এক্সপ্লেনেশন দেখাচ্ছি, খেয়াল করো। One of the easier way to consider this and the behavior of this entire mass change behavior, the way the idea of mass distribution or spherical mass এর gravitational field works, এটা কেন কাজ করে সেই রিজন বলতেছি না, I'm just stating you the idea. I'm not going for the explanation of it because I don't know it and this is not required for your syllabus as well, so I didn't study it to teach you. সেটা হচ্ছে whenever the object is somewhat inside the sphere, it would be exclusively affected
it would be exclusively affected by the spherical mass that it is still above. মানে হচ্ছে তখন এই ইয়েলো কালারের ম্যাস আমাদের অবজেক্টটাকে অ্যাট্রাক্ট করবে, মানে হচ্ছে এই ভেতরের ম্যাসটুকু এই বেল্টের মানে এই পজিশনের বাইরে যে বেল্টটা আছে, লেটস সে দ্যাট বেল্ট ইজ লেবেলড অ্যাজ রেড, এই রেড ম্যাসটুকু তাকে আর ফার্দার অ্যাট্রাক্ট করবে না। দিস ক্যান বি শোন উইথ অ্যাপ্রোপ্রিয়েট টাইপ অফ ইকুয়েশন বিল্ড আপ, যে ইকুয়েশন বিল্ড আপটা আমি তোমাদেরকে দেখাচ্ছি না বিকজ আই ডোন্ট নো দিস, বাট ইউ ক্যান লুক ইট আপ ইন দ্য ইন্টারনেট অ্যান্ড ফাইন্ড আউট দিস এভিডেন্সেস। সো যত আমাদের অবজেক্টটা সরে আসতেছে, ইফেক্টিভ স্ফিয়ার দ্যাট ইজ অ্যাকচুয়ালি ডুইং দ্য অ্যাট্রাকশন অন দ্য ম্যাস দ্যাট ইজ বিকামিং স্মলার, এবং এই ইফেক্টিভ স্ফিয়ারটা স্মলার হওয়ার যে চেঞ্জটা সেটাকে আমরা ইফেক্টিভ স্ফিয়ারটা স্মলার হওয়ার যে চেঞ্জটা এটাকে আমরা ম্যাথমেটিক্যালি দুইভাবে দেখাতে পারি। একটা জিনিস খেয়াল করো, অ্যাজুমিং দ্যাট দ্য এন্টায়ার স্ফিয়ার হ্যাজ ইউনিফর্ম ডেন্সিটি, লেটস সে দিস ইজ দ্য ডেন্সিটি অফ দ্য স্ফিয়ার। আমরা যদি ম্যাস বের করতে চাই, ডেন্সিটির সাথে কি মাল্টিপ্লাই করতে হবে? ভলিউম মাল্টিপ্লাই করতে হবে। ভলিউমের একটা এক্সপ্রেশন হচ্ছে 4/3 পাই আর কিউব। সো এটুকু হচ্ছে ম্যাস। গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের ডেফিনিশন ছিল ফোর্স ডিভাইড বাই ম্যাস। সো আমরা ওইটাকে হিসাব করে মানে ফোর্স ডিভাইড বাই ম্যাস, এই ম্যাসটা অ্যাকচুয়ালি আমার ক্যাপিটাল এম লেখা উচিত ছিল, মাই ব্যাড, দ্য ইফেক্টিভ ম্যাস। সো এটা আলটিমেটলি আসা হচ্ছে GM/r²। আমি এই ম্যাসটাকে যদি এই ইকুয়েশন দিয়ে রিপ্লেস করি, এই এক্সপ্রেশন দিয়ে রিপ্লেস করি, আই এম গোনা গেট g into rho into 4/3 pi r³ divided by r²। এই যে দেখো r² এবং r³ কাটাকাটি গিয়ে থাকতেছে শুধু r। সো আলটিমেটলি g ক্যান বি রিটেন as g rho 4/3 pi into r। এখানে দেখো এই পুরোটুকু হয়ে গেল হচ্ছে একটা কনস্ট্যান্ট। সো বেসিক্যালি দিস ইজ বিকামিং y equals to mx, y equals to m, এই পুরোটুকু m, এই হচ্ছে x। দ্যাটস ওয়াই আমাদের সারফেসের ভেতরে এইটা একটা স্ট্রেট লাইন হয়। এইটা এই ইকুয়েশনের ডেরিভেশন থেকে আসছে, যে আমরা যখন এই 4/3 পাই r³ বসাইলাম, ওই r³ আর নিচে r² কাটাতে গিয়ে নিউমারেটর সাইডে একটা সিঙ্গেল r চলে আসতেছে, and from there hold up a minute, sorry, I had to pause for a while. So from there we are getting the linear relationship which is given on this graph as a straight line. এটা হচ্ছে এই পার্টের mathematical expression and that's the best explanation that I can do for you. I cannot do any better. If you need more validation for this thing, I can direct you to the materials on the internet. তোমাদের সিলেবাসের জন্য তোমাদের এইটুকু জানলেও হবে, টু বি অনেস্ট এইটুকু না জানলেও সমস্যা নাই। এটা কেন স্ট্রেট লাইন হয় সেটা এখন পর্যন্ত কখনোই পরীক্ষায় আসে নাই। তোমাদেরকে মোস্ট কমনলি যেটা নিয়ে হ্যান্ডেল করতে হবে সেটা হচ্ছে হোয়াট হ্যাপেন্স ফ্রম দ্য সারফেস অ্যান্ড বিয়ন্ড। লাস্ট থিং, এই পার্টটা কেন হরাইজন্টাল হচ্ছে, এই পার্টটাও কেন এরকম হয় নাই, মানে কেন এই দুইটা সেম না, এই দুইটা কেন সিমিলার না? লেট মি এক্সপ্লেইন। phi এর যে এক্সপ্রেশনটা ছিল, phi was given as work done per mass. work done is a scalar quantity. একটা জিনিস বুঝো, আমরা যখন মনে করো এই লাইন বরাবর আমাদের স্ফিয়ারটা ইনফাইনাইট ডিসটেন্সে ছিল, আমরা ইনফাইনাইট ডিসটেন্স থেকে অবজেক্টটাকে ছেড়ে দেওয়ার কথা বলছি বিকজ এখানে অলরেডি অ্যাট্রাকশন আছে। এই ম্যাস আমাদের স্ফিয়ারটাকে টানতে কাছে আনতেছে। সো দ্য ফার্দার ইট ইজ গেটিং ক্লোজার, ওয়ার্ক ইজ বিং ডান, negative work is being done, as a result potential আস্তে আস্তে কমতেছে। when the object will reach its surface, it would reach to a value of negative potential. now এই পয়েন্টের থেকে ফার্দার বিয়ন্ড যদি আমরা অবজেক্টটাকে ঢুকাই, মানে আইডিয়াটা হচ্ছে যে এই পয়েন্টে অবজেক্ট আসার পর আমাদের কিছু ফিজিক্যাল ওয়ার্ক হয়েছে। সো ইফ দ্যাট ফিজিক্যাল ওয়ার্ক হ্যাজ অলরেডি বিন ডান, হাউ ক্যান উই না ওয়েট
না না না, দ্যাটস ফ্রম কুলম্বস ল। বলুন, আমি এটা এক্সপ্লেনেশন ভুলে গেছি। I know Coulomb's law is similar, but there is what I was about to tell you was a part of Coulomb's law, but not for the gravitational law. It is not applicable for this case. Coulomb's law একটা advantage হচ্ছে it has both the repulsive and the attractive form, but gravitational law এটা নাই। আমি এই পার্ট এক্সপ্লেনেশনটা ভুলে গেছি, এটা actually তোমাদের সিলেবাসের জন্য লাগে না, so I think my brain flashed off this information, but I used to know this. I can look this up and come back to you next class, but আমি আপাতত এটা নিয়ে ব্লাবার করতে যাচ্ছি না, so don't ask me questions about this part. আচ্ছা, এই পুরো ডিসিশনটুক থেকে কোনো কোশ্চেন থাকলে আমি একটু পরে কোশ্চেন নেব, জাস্ট ওয়েট এ লিটল বিট, আমি কোশ্চেন নেব। তোমরা অনেকে হাত উঠাইছো, আই অ্যাপ্রিশিয়েট দিস। কিপ দ্য কোশ্চেন্স ইন ইউর হেড, আর এন্ড ইফ ইউ ফিল লাইক দ্যাট ইউ ক্যান ফরগেট দ্য কোশ্চেন, জাস্ট টাইপ দ্য কোশ্চেন ওভার হিয়ার অ্যান্ড কিপ কোয়াইট। আচ্ছা, ফার্দার কিছু জিনিস আলাপ করতেছি অ্যান্ড দেন আইল স্টার্ট দ্য কোশ্চেন অ্যান্ড আনসার। এরপর যে জিনিসটা আমাদের এখানে আছে সেটা হচ্ছে আমাদের কিছু, আচ্ছা এখানে এই জিনিসটা খেয়াল করো, টু ক্যালকুলেট দ্য জিপি অফ এনি অবজেক্ট অর ফর সেলেস্টিয়াল কেসেস GP ইকুয়ালস টু mgh, আমরা যে GP ক্যালকুলেশন করতাম mgh দিয়ে, এইটা আর ফার্দার ইউজ করা যাবে না। GP ইকুয়ালস টু mgh can no longer be used. This formula is only appropriate or only applicable for near earth cases where the h is too much small compared to r. এই জিনিসটা আমি বুঝাই, এই জিনিসটা মিনিং হচ্ছে এরকম যে মনে করো এটা হচ্ছে, আমি এখানে অ্যানোনেট করতে পারবো, এটা অফ করে দিই। মনে করো এটা হচ্ছে আর্থ, এই আর্থের উপরে মনে করি এই আর্থের রেডিয়াস হচ্ছে অ্যাবাউট কত, আই থিঙ্ক সামথিং ইন্টু 10^11 মিটার, আই থিঙ্ক না 10^11 মিটার, 10^8 মিটার, না 10^8 মিটার। আচ্ছা, আর্থের রেডিয়াস কত ভুলে গেছি, হোয়াট এভার। আর্থ হ্যাজ এ হিউজ রেডিয়াস, মনে করো আর্থের রেডিয়াস হচ্ছে 1000 ইউনিট। আমরা টিপিক্যাল এক্সপেরিমেন্টসের জন্য ম্যাথস করার জন্য আজের মধ্যে ওলেভেলসে পর্যন্ত আমরা যে, বা ইভেন এসে আমরা যে অবজেক্টগুলোকে মুভ করছি, দোজ ডিস্টেন্সেস ওয়ার লাইক হোয়াট, আর্থের কোনো একটা লেভেল থেকে আমরা 100 মিটার 200 মিটার মুভ করবো। all of those distances were extremely small compared to the thousands of kilometers of distance for earth. So the distances that we used to move for our earlier maths problem, the distance that we had to move, we used to move we used to move the object across the distances, vertical distances. Those distances were too small. Benefit of being too small is that we can effectively, not accurately, we can, for practical purposes, you can effectively consider that for small distances close to the earth's surface, the small g is constant. মানে আমরা যেটা বলতেছি যে আর্থের সারফেসের থেকে তুমি যদি এক্স্যাক্টলি আর্থের সারফেসে জি মেজার করো, তাও তুমি স্মল জির যে ভ্যালু পাবা, তুমি যদি 100 মিটার উপরে গিয়ে জি মেজার করো, লেটস সে, তাও তুমি সেম ভ্যালুই পাবা। Because of that's why we are using this idea that this is applicable for cases, only for cases whenever we'll have h is very very small compared to r. So the total number of distance height change that you are making, if it is way too small, insignificantly small compared to the radius of the planet, only for those cases gp equals to mgh formula can be applied, where we can consider that the g, small g value is a constant, remains a constant for that entire span of height variation. So এটা হচ্ছে একটা পার্ট। সো এখন তাহলে নতুন জি আমরা কি হয়, নতুন ভাবে আমরা কি হয় জিপি ক্যালকুলেট করব, দ্যাটস ভেরি সিম্পল। ফর r1 নট ইকুয়ালস টু r2 কেসেস, r1 নট ইকুয়ালস টু r2 মানে হচ্ছে লেটস সে একটা অবজেক্ট আমাদের সারফেসে ছিল, এখান থেকে একটা অবজেক্টকে আমরা স্যাটেলাইট হিসেবে আর্থের রেডিয়াসের সমান দূরে নিয়ে গেছি। লেটস সে উই হ্যাভ প্লেসড এ স্যাটেলাইট at a height that is equal to the radius of the earth, মানে হচ্ছে what I'm trying to mean for a better visualization, let's say আর্থ হচ্ছে এত বড়, আর্থের রেডিয়াস হচ্ছে মনে করো এইটুক। সো আমাদের একটা স্যাটেলাইট আমরা আর্থে বানাইছি, এরপর স্যাটেলাইটটাকে আমরা অরবিটে সেট করছি, সেটা হচ্ছে আর্থের রেডিয়াসের সমান। সো এখন স্যাটেলাইটের রেডিয়াস হচ্ছে মনে করো হচ্ছে এত বড়। সো এই ধরনের সিনারিওতে তোমার ইনিশিয়াল r1 হচ্ছে এইটুক, স্যাটেলাইট প্রথমে এখানে ছিল আর্থের সারফেসে, পরে স্যাটেলাইট চলে গেছে হচ্ছে এই জায়গায়। ইউ ক্যানট সে দ্যাট দিস টু আর ভেরি মাচ কম্পেয়ার, মানে এখানে তোমার জি এর যে ভ্যালু থাকবে, এখানে তোমার স্মল জি এর সেই ভ্যালু থাকবে না, সিগনিফিকেন্টলি ভ্যারি করবে। সো ওই জন্য আমাদের জিপি ক্যালকুলেশন করার জন্য নতুন ফর্মুলাটা হচ্ছে এটা, del phi or change of potential equals to phi 2 minus phi 1, or I can also write phi final minus phi initial. So GP will be calculated by m into delta phi. If you wonder এটা কোত্থেকে আসলো, এটা আসার আইডিয়াটা খুব সিম্পল, আমি একটুখানি লিখে দেখাই। আচ্ছা অ্যানোটেট দিয়ে লিখতে পারবো, সেটা হচ্ছে
আমরা ফর্মুলা থেকে শিখছিলাম যে ফাই ওয়াজ ইকুয়ালস টু জিপি, আমি জিপি লিখতেছি বিকজ উই আর নাও টকিং অ্যাবাউট জিপি, ইট কুড বি ইউজুয়ালি work and energy are interconvertible, similar quantities, GP by mass. So I'm going to put a delta over here, I'm going to put a delta over here, which works out. So delta GP equals to হচ্ছে কি, change of GP equals to হচ্ছে mass into change of potential. If you wonder massটা কেন কনস্ট্যান্ট রাখলাম, বিকজ আমরা যেই অবজেক্টটাকে মুভ করব আর্থের কাছে থাকার সময় তার যে ম্যাস থাকবে, দূরে নেওয়ার সময় তার ম্যাস সেমই থাকবে, ওই ম্যাসটার তো কোনো প্রপার্টি চেঞ্জ হচ্ছে না, আমরা জাস্ট ম্যাসটাকে একটা ক্লোজেস্ট পয়েন্ট থেকে একটা ফার্দেস্ট পয়েন্টে ফিজিক্যালি মুভ করতেছি, ওই জন্য m ইজ এ কনস্ট্যান্ট. সো দ্যাটস ওয়াই দিস এক্সপ্রেশন কামস ইন phi 2 m ইন্টু phi 2 মাইনাস phi 1, phi 2 ভ্যালু হচ্ছে মাইনাস gm বাই r2 মাইনাস gm বাই r1. তো তুমি যখন এখান থেকে জিএমএমকে এই জিএমটাকে কমন নিয়ে বের করবা, সো উই গেট অন দ্য আউটসাইড জিএমএম থার্ড ব্র্যাকেট মাইনাস 1 বাই r2 প্লাস 1 বাই r1. এটা এই ফর্মেটে লেখার কারণটা হচ্ছে দ্য স্টুডেন্ট হু রোড দিস এক্সপ্রেশন ওয়ান্টেড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস থিংস, আমি এই জিনিসটা যে পজিটিভ হয়েছে, খেয়াল করো এই জিনিসটা যে পজিটিভ হয়েছে সে কিন্তু অটোমেটিকলি পজিটিভ হয় না, সে দুইটা নেগেটিভ ভ্যালুকে ইউজ করে পজিটিভ হয়েছে, আর এই ভ্যালুটা যে নেগেটিভ হয়েছে সে ওই ইকুয়েশনে নেগেটিভের জন্য নেগেটিভ হয়েছে. কোন ইকুয়েশনে, যে এই ইকুয়েশনে যে নেগেটিভ সাইনটা ছিল, এই নেগেটিভ সাইনটা এখানে নেগেটিভ সাইন হিসেবে থেকে গেছে, আর এই নেগেটিভ সাইন আর এই ডেল্টার যে ডিফারেন্সের নেগেটিভ সাইন, এই দুটো মাল্টিপ্লাই করে পজিটিভ হয়েছে. এই জিনিসটা খুব ভালো করে বোঝা দরকার. এই জন্য তোমরা মার্কস কি মানার সময় দেখবা হচ্ছে ওরা লেখা কমানোর জন্য ডিরেক্টলি এটাকে জিএমএম ইন্টু 1 বাই r1 মাইনাস 1 বাই r2 লিখে রাখছে. মানে এই জিনিসটা এভাবে লেখার কারণ হচ্ছে দে আর মিনিং দ্যাট r1 was the initial case and r2 was the final case, এবং এটা এইরকম রিভার্স হওয়ার কারণ হচ্ছে বিকজ অফ দ্য ডিফল্ট মাইনাস সাইন দ্যাট উই হ্যাড in the equation. So this is the formula for the new GP calculation which we have to understand, এবং এই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি আমাদের এখানে অ্যাকচুয়ালি বক্স করে দেওয়া উচিত ছিল. এটা আমাদের ফ্রিকোয়েন্টলি আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে আসে এবং তখন লাগে, সো এটা আমাদের মনে রাখা লাগবে, পারতে হবে. কয়টা বাজে? 9:10. একটু দাঁড়াও, ওয়েট, অ্যানোট রিমুভ করে কেমনে, কি বিপদ? ক্লিয়ার ভাইস? ওকে, গেছে, একটু ওয়েট করো. এরপরে কি আছে? স্কেপ ভেলোসিটি, এটা জিওস্টেশন স্যাটেলাইটস, কম্বাইন্ড ফিল্ডস. আচ্ছা, বাকি জিনিসপত্র যেগুলো আছে স্কেপ ভেলোসিটি থেকে আমি নেক্সট ক্লাসে পড়াবো. যাদের যাদের কোশ্চেন আছে কোশ্চেন করা শুরু করো. আমি এখানে কিছু কোশ্চেন পাইছি, সো আমি এই কোশ্চেনগুলো থেকে স্টার্ট করবো অ্যান্ড আই উইল বি গিভিং ফ্লোর টু দ্য রিলেভেন্ট পিপল অ্যাজ পার মানে জুম গ্রুপ চ্যাটের যে কোশ্চেনগুলো নিচ্ছি, তারপর আমি একজন করে তোমাদের এখান থেকেও ফ্লোর দিব, ডোন্ট ওয়ারি. আচ্ছা, অর্ণব একটা কোশ্চেন করছো, অর্ণব সাহা কই? অর্ণব ক্যান ইউ টক? আই মিন হ্যালো, আচ্ছা হ্যাঁ. সো আমি যার কোশ্চেন করতেছি সে একটু রেসপন্ড করো, যাতে সো দ্যাট আই ক্যান অ্যাকচুয়ালি মেক শিওর দ্যাট আই এম ইন্টারেক্টিং টু দ্যাট পারসন. অর্ণব কোশ্চেনটা করছে যে স্যার, why are we considering field creating mass and aren't the both masses acting simultaneously on two objects? Yes, the both objects essentially simultaneously attract each other, but it is easier for us to process the information when we consider one of the object to be the field creating, the other one object is as the affected one. To tell the truth, both will affect each other, but একটাকে প্রাইমারি ধরে আরেকটাকে সেকেন্ডারি ধরে কাজ করলে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বা কনসেপচুয়াল গ্রাসপিংগুলো ইজিয়ার হয়. For the primary case of learning, it is easier to process the information in this way as far as my experience goes, but eventually when you will be master of gravitational law and everything, then you can pretty much look at a scenario and consider both of the objects simultaneously. That will work for your brain. আচ্ছা, অর্ণব এটা গেল একটা কোশ্চেন ছিল. আচ্ছা, রাইকুন এমিসিয়ান মাহিম, হ্যাঁ অর্ণব তোমার আরেকটা কোশ্চেন ছিল, তোমার আরেকটা কোশ্চেনে, আচ্ছা একটু পরে আসতেছি, হোল্ড আপ, তোমার আরেকটা কোশ্চেন ছিল. আচ্ছা মাহিম একটু পরে. অর্ণবের আরেকটা কোশ্চেন ছিল, ইজ ওয়েটলেসনেস হ্যাপেন ডিউ টু দ্য ডিক্রিজিং গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল, ক্যান ইউ এক্সপ্লেইন দ্য সিচুয়েশন অফ ওয়েটলেসনেস? হ্যাঁ,
আমি ওয়েটলেসনেসের কেসটা নেক্সট ক্লাসে আলাপ করব, যেখানে আমরা কম্বাইন গ্র্যাভিটেশনাল ফিল্ড নিয়ে আলাপ করব, ওয়ার উইল বি টকিং ইন ডিটেল ফর দিস গ্রাফস। সো উইল গোনা টক অ্যাবাউট দিস, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। এটা আমাদের নেক্সট ক্লাসে আসবে। তুমি যে কোশ্চেনটা করছো এটা ফুল ডিটেল ডিসকাশন নেক্সট ক্লাসে আসবে। মাহিম কোশ্চেন বলছো, ওয়াই আর দ্য ইনওয়ার্ড ফিল্ড, মাহিম why are the inward field coming from if it's only attractive? আচ্ছা, এটার বেসিক আইডিয়াটা বলি। যে কোনো একটা অবজেক্টের ফিল্ডকে ডিফাইন করার জন্য আমরা ইউজুয়ালি একটা সার্টেন জিনিসকে টেস্ট হিসেবে আমরা জাজ করি, এবং ওইটার বিহেভিয়ারের উপর বেস করে আমরা ওই ফিল্ডটার ডিরেকশন বা ওরিয়েন্টেশন বা থিকনেস বা ডেন্সিটি বা লাইনগুলার ক্লোজনেস বা ফার অ্যাপার্টনেস, এই জিনিসগুলোকে আমরা ডিফাইন করি। যেমন আমি কিছু এক্সাম্পল দিই। ইলেকট্রিক ফিল্ড ডিফাইন করার জন্য আমরা ডিফাইন করতাম হচ্ছে, যেটা তোমরা অলওয়েজ শিখছো, যে পজিটিভ অবজেক্ট থেকে ফিল্ড লাইন্স বাইরের দিকে বের হবে, নেগেটিভ ফিল্ড লাইন্সের জন্য ফিল্ড লাইন্সগুলো ভেতর দিকে ঢুকবে। এটা এরকম হওয়ার কারণটা ছিল, ফিজিক্যাল রিজনটা ছিল এটা, যে আমরা ইলেকট্রিক ফিল্ডকে ডিফাইন করি হচ্ছে যে কোনো একটা সিঙ্গেল পজিটিভ চার্জ যদি আমরা একটা ফিল্ডের মধ্যে ফ্রিলি মুভ করতে দেই, তাহলে সে যেভাবে মুভ করবে, যে ডিরেকশন বা যে প্যাথওয়েতে মুভ করবে, ওই মুভমেন্ট প্যাথটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এখন তুমি যদি একটা প্রি এক্সিস্টিং পজিটিভ চার্জের কাছাকাছি একটা টেস্ট পজিটিভ চার্জ, ইউনিট পজিটিভ চার্জকে প্লেস করো, and if you allow that to move, then that positive charges will repel each other and your test charge will be getting away from your pre-existing positive charge. ওই গেটিং অ্যাওয়ে ডিরেকশনটা রেডিয়ালি সব দিকেই ট্রু হবে। ওই জন্য ইলেকট্রিক ফিল্ডে আমাদের পজিটিভ চার্জের ফিল্ড হচ্ছে আউটওয়ার্ডস। ইন দ্য ভাইস ভার্সা রিজন, নেগেটিভলি চার্জ অবজেক্টের জন্য ফিল্ড লাইন্সগুলো হচ্ছে ইনওয়ার্ডস, বিকজ নেগেটিভ চার্জ সবসময় অ্যাট্রাক্ট করবে। আমাদের এখানে আমরা যে জিনিসটাকে আমাদের টেস্ট হিসেবে ডিফাইন করছি, অ্যান্ড এই ডিফিনিশন অফ দিস টেস্ট থিং, যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স উইল বি ডিফাইন্ড বাই দ্য বিহেভিয়ার অফ এ ইউনিট পজিটিভ চার্জ, দ্যাট ইজ ইউনিভার্সাল রাউন্ড দ্য গ্লোব। টু অ্যাভয়েড কনফিউশন, আমরা সবাই ইলেকট্রিক ফিল্ডকে ডিফাইন করি হচ্ছে ইট ইজ দ্য বিহেভিয়ার অর ইট ইজ দ্য মুভিং প্যাথ অফ এ সিঙ্গল পজিটিভ চার্জ প্লেসড টু অ্যালাউড টু মুভ ফ্রিলি ইনসাইড এন ইলেকট্রিক ফিল্ড। সো ওই জন্য পজিটিভ চার্জ অবজেক্ট থেকে ফিল্ড লাইন্সগুলো আউটওয়ার্ডস বের হয়, নেগেটিভ চার্জ অবজেক্টের জন্য ফিল্ডগুলো ইনওয়ার্ড হয়। সিমিলারলি গ্র্যাভিটেশনাল ফিল্ডের জন্য আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিরেকশনটাকে ডিফাইন করছি দ্য ফোর্স এক্সপেরিয়েন্সড বাই এ ইউনিট পজিটিভ চার্জ, ফর এন ইউনিট ম্যাস। গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের ডেফিনেশন হচ্ছে দ্য ফোর্স এক্সপেরিয়েন্সড বাই এন ইউনিট ম্যাস। অ্যান্ড প্রবলেমটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সের কোনো রকম রিপালসিভ ভার্সন নাই, গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ অলওয়েজ অ্যাট্রাকটিভ। Unlike electrostatic forces, যেখানে আমাদের পজিটিভ পজিটিভ, we can have both attractive and repulsive form, গ্র্যাভিটেশনাল ফোর্সের কোনো রিপালসিভ ফর্ম নাই, ইট ইজ অনলি অ্যাট্রাকটিভ। তার মানে হচ্ছে তুমি যদি একটা প্রি এক্সিস্টিং ম্যাসের কাছাকাছি একটা ইউনিট পজিটিভ একটা ইউনিট মাস রাখো, they are definitely going to attract each other and they are going to get closer to each other. So in all of the cases that test mass would get closer to your pre-existing mass. ওই জন্য আমাদের ফিল্ড লাইনগুলো ইনওয়ার্ড হয়। শাবাশ। ওকে, শাওলিন একটা কোশ্চেন করছো। শাওলিন, আনমিউট yourself and ask the question. I think you got your answer. Did she leave already? I think so. আচ্ছা, হাত উঠানো নাই। আচ্ছা ঠিক আছে, বাদ। We have a question from Raya Rodeshi. No, we don't. Arman Labib. আচ্ছা, he gave me an information. আচ্ছা, রামিশা সারিকা, তুমি হ্যান্ড রেস কীভাবে করতে হয় এটা জানো না। আচ্ছা, শিখে যাবা, সমস্যা নাই, ডোন্ট ওয়ারি। তোমার কোশ্চেন আনসার করতেছি। রামিশা, আর ইউ হিয়ার ইন দ্য চ্যানেল? আচ্ছা, শুনো, রামিশা সারিকা আজকে আসছে কোশ্চেন, সেটা হচ্ছে যে দ্য কোশ্চেন ইজ পটেনশিয়াল বের করার জন্য ইন্টিগ্রেশন কেন করলাম? ইন্টিগ্রেশন করার কারণটা হচ্ছে, আমি তোমাকে বুঝাই। আমরা এটা নর্মাল ইকুয়েশন দিয়ে করতে পারতাম, ইন্টিগ্রেশন দিয়ে করাটা গেছে ইজিয়ার ছিল, ওই জন্য ইন্টিগ্রেশন করছি। ইন্টিগ্রেশনের লজিকটা ছিল এরকম যে definition wise, potential of point B, which is an arbitrary point somewhere away from the planet, potential of point B is the amount of work done to move unit mass from infinite distance to point B. So এইখান এরকম মানে এই জায়গা থেকে একটা ইউনিট ম্যাসকে আমরা এই পয়েন্ট পর্যন্ত মুভ করতে মোট যতটুকু ওয়ার্ক ডান লাগবে ততটুকু আমরা বের করলাম। ইন্টিগ্রেশন করার কারণ হচ্ছে
আমাদের এই পুরা মুভমেন্টের মধ্যে ফোর্সটা তো সেম থাকবে না, বুঝো। যত তুমি প্ল্যানেট থেকে দূরে যাবা তত তোমার ফোর্সটা আস্তে আস্তে উইক হয়ে যাবে না? বিকজ if you use gmm by r square, the bigger the r, you will have weaker and weaker gravitational pull. সো যেহেতু তোমার ফোর্সটা ভ্যারি করতেছে, প্লাস তোমার ডিস্টেন্স যে তুমি কভার করছো, ইনফাইনাইট ডিস্টেন্স থেকে আস্তে আস্তে কাছে আসতেছো, ডিস্টেন্সটা আস্তে আস্তে বড় হচ্ছে, সো তোমার দুইটাই ভ্যারিয়েবল। যেহেতু দুইটা ভ্যারিয়েবল, ওই জন্য ডিরেক্টলি মাল্টিপ্লাই করে আমরা করতে পারলাম না, ওই জন্য আমাদের ইন্টিগ্রেশন করতে হয়েছে। এবং আলটিমেট ইন্টিগ্রেশনের মধ্যে আমরা যে কাজটা করছি, ফোর্সটাকে আমরা ওই আর এর ভ্যারিয়েবলের যে এক্সপ্রেশন সেটা দিয়ে রিপ্লেস করছি। সো এফ জি ওয়াজ এক্সপ্রেসড ইন টার্মস অফ জি এম এম বাই আর স্কোয়ার, যেখানে জিও কনস্ট্যান্ট, এমও কনস্ট্যান্ট, এমও কনস্ট্যান্ট, বাট আর স্কোয়ারটা হচ্ছে ভ্যারিয়েবল হুইচ এসেন্সিয়ালি ক্যান বি ইন্টিগ্রেটেড ইউজিং দ্য ডিআর পার্ট, অ্যান্ড দেন দ্য ইন্টিগ্রেশন ফলোজ ইটসেলফ। তোমার কোশ্চেনের সিঙ্গেল লাইন আনসার হচ্ছে বিকজ ফোর্স ইজ অলসো এ ভ্যারিয়েবল, দ্যাটস উই হ্যাড টু গো ফর ইন্টিগ্রেশন। বুঝে গেছে? ফারহান তাজওয়ার কোশ্চেন বলছো। হ্যাঁ, ফারহান তাজওয়ার কোশ্চেন বলো, আনমিউট ইয়োরসেলফ। স্যার পোটেনশিয়াল এন্ড পিআই ইকুয়েশন দেওয়া আছে হচ্ছে w বাই m। এখন এখানে যে w কি কোয়ান্টিটি রিপ্রেজেন্ট করতেছে, ইজ ইট জিপি অর ইজ সাম আদার ওয়ার্ড? ইট ইজ, আচ্ছা আমি তোমার কোশ্চেনটা দুইভাবে ভেঙে বলতেছি। ইট ইজ দ্য চেঞ্জ অফ জিপি while the object travels from infinite distance to point B. That is a perfectly okay and mark scoring sentence. Or it is the work done by this planet to bring this small m object from infinite distance to the close position B position. দুটোই একই কথাই মিন করে। আচ্ছা, আরেকটা কোশ্চেন বলো। এখন এই পোটেনশিয়াল, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এর স্কেলটা দ্যাটস ফ্রম 0 টু নেগেটিভ, বাট এই পোটেনশিয়ালটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি ইন টার্মস অফ w এন্ড m। বাট আমরা যদি জিপি বের করতে চাই, then we have to multiply the gravitational potential with the mass. কিন্তু gravitational potential তো সবসময় নেগেটিভ and mass is always positive. তাহলে আমরা জিপিটা কেমনে বের করব? If maximum potential is zero. ও, এটা খুব সিম্পল, বলতেছি আমি তোমাকে। সেটা হচ্ছে I'll do a bit of annotation. মনে করো এই পয়েন্টে আমাদের পটেনশিয়াল হচ্ছে মনে করো -200, ঠিক আছে? এই পয়েন্টে পটেনশিয়াল মনে করো -100, এই পটেনশিয়াল মনে করো -50, ফিগার নট ডাউন টু স্কেল। তুমি যখন একটা অবজেক্টকে এইখান থেকে, let me choose a different color, একটা অবজেক্ট যখন এখান থেকে এখানে মুভ করবা, তার পটেনশিয়াল একটা বড় নাম্বার থেকে কম হচ্ছে। সো নাও ইট ফর দিস টাইপ অফ দিস মুভমেন্ট ইউ হ্যাভ এ ডেল ফাই অফ -50. ডু ইউ অ্যাগ্রি উইথ দ্যাট? বাট তুমি যদি একটা অবজেক্টকে এখান থেকে এখানে সরাও, তখন তার ডেল ফাই কত হবে? Exactly. The numbers themselves can be positive or negative, but the difference among the numbers can be either positive or negative depending on your choice of movement direction. Does it answer your question? Exactly, I think so. আচ্ছা, we'll move on. এখানে অনেকে কোশ্চেন করছো। আচ্ছা, ফারদিন কোশ্চেন বলো। স্যার সো আপনি স্যার সেকেন্ড গ্রাফে স্যার ওইখানে আপনার বলছেন স্যার আপনার ইনফাইনাইট ডিস্টেন্সে স্যার আপনার হচ্ছে গিয়ে মানে এফ জি হচ্ছে গিয়ে 0, ঠিক আছে? ইয়েস। তো ওইখানে আপনার স্যার ফাইটা 0 হয়ে যাওয়ার কথা না? ওখানে ফাই 0 তো। ওইখানে ফাই 0। হ্যাঁ, ইনফাইনাইট ডিস্টেন্সে ফাই 0, ইয়েস। সো ওইখান থেকে যখন আপনি লেফটে যান তখন কি ফাই নেগেটিভ হওয়া স্টার্ট করে? এক্স্যাক্টলি। ও আচ্ছা, তো এটা কি আপনি কার্ভে দেখাচ্ছেন? এক্স্যাক্টলি। তো যত ক্লোজ হয় তত নেগেটিভ, মানে নেগেটিভ ভ্যালুটা আস্তে আস্তে কমে। হ্যাঁ, মানে নাম্বারটা আস্তে আস্তে কমে, বা অর ইট বিকামস মোর নেগেটিভ। দ্যাটস ওয়ান ওয়ে টু এক্সপ্রেস দ্যাট। মানে বেশি নেগেটিভ। হ্যাঁ -1 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, মোর নেগেটিভ। ওকে, শুভ্র। স্যার আমার প্রথমে প্রবলেম ছিল যে আপনি মানে ইন্টিগ্রেশনটা করেছিলেন না, ওইদিকে কেন ওয়ার্ক ডানের একটু হ্যাঁ স্যার, এইখানে আপনি প্রথমে লিখেছিলেন চেঞ্জ ইন ওয়ার্ক ডান ইকুয়ালস টু fg মাইনাস dr, মাইনাস না, এটা মাল্টিপ্লিকেশন সাইন হবে, এটা ভুল লিখছে। fg ইনটু dr, dw মানে এটা হচ্ছে বেসিক ওয়ার্ক ডানের ইকুয়েশন। ওয়ার্ক ডান ইকুয়ালস টু ফোর্স ইনটু ডিসটেন্স। হ্যাঁ, এটা মাল্টিপ্লিকেশন সাইন হবে। আই এম সরি। আর
নিয়ার আর্থ কেসের জন্য জিপি ইকুয়ালস টু এমজিএইচ অ্যাপ্লিকেবল, ফর নন নিয়ার আর্থ কেসেসের জন্য ওই ইকুয়েশন অ্যাপ্লিকেবল না। তখন তোমাকে ওই যে ফার্দার যে ইকুয়েশনটা বললাম যে এটা ডেল্টা জিপি, চেঞ্জ অফ জিপি, অ্যাবসলিউট জিপি তুমি কখনো মেজার করতে পারবে না। অ্যাবসলিউট জিপি ইজ নট এ মেজারেবল থিং। উই অলওয়েজ মেজার চেঞ্জ অফ জিপি বিটুইন টু লেভেলস। মনে করো আমরা যখন মনে করো নিয়ার আর্থ কেসেসের জন্য মনে করো আমি তোমাকে বললাম যে একটা অবজেক্টকে কারেন্ট পজিশন থেকে 10 মিটার উপর উঠাইছি, সো হোয়াট ইজ দ্য জিপি গেইনড, উই সে হোয়াট ইজ দ্য জিপি গেইন, উই নেভার সে হোয়াট ইজ দ্য টোটাল জিপি অফ দ্য অবজেক্ট অ্যাট দিস পয়েন্ট, বিকজ ওই পয়েন্টের জিপি হিসাব করার জন্য আমরা বেস লেভেলের জিপিটাকে 0 ধরে নিছি। সো ইউ ক্যান অলওয়েজ ক্যালকুলেট ডেল্টা জিপি, ইউ ক্যান নেভার ক্যালকুলেট অ্যাবসলিউট জিপি, সামথিং লাইক এনথালপি। স্যার আমার আরেকটা মানে আরো অনেকগুলো কোশ্চেন আছে স্যার। রেডিয়াসটা যে আমরা নিচ্ছি gm/r, বলো। স্যার gm/r যে আমরা রেডিয়াসটা নিচ্ছি স্যার, ওটা কি টেস্ট মেথড নাকি হচ্ছে আমাদের যে মানে 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 এই R2 R1 গুলো কি কি সেটা জিজ্ঞেস করতেছো? এই R2 R1 গুলো হচ্ছে অবজেক্টের দুটো পসিবল ডিস্টেন্সেস ফ্রম দ্য পজিশন অফ দ্য অবজেক্ট। আমি একে দেখাচ্ছি, গুড কোশ্চেন, আমি একে দেখাচ্ছি জাস্ট এ সেকেন্ড। মনে করো এটা হচ্ছে আমাদের লাইন, ঠিক আছে? মনে করো শুরুতে অবজেক্টটা ছিল এখানে, সেই কেসে আমাদের এইটুকু হচ্ছে R1, এই সেন্টার থেকে অবজেক্টের ফার্স্ট ডিস্টেন্স হচ্ছে R1। মনে করো এরপর অবজেক্টটাকে এখানে নিয়ে গেলাম, তাহলে সেন্টার থেকে এইটুকু হচ্ছে R2। এই R1 and R2 রিপ্রেজেন্টস দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু অবজেক্টস, ঠিক আছে? স্যার হ্যাঁ বল। আরেকটা প্রবলেম হচ্ছে স্যার যে ইয়েলো মেস আর রেড মেসের ব্যাপারটা বুঝতে কোনটা? ওই যে স্যার ইয়েলো মেস আর রেড মেসের একটা ও আচ্ছা, ওয়েট, এটা বলছিলাম যে অবজেক্টটা যখন ভেতরে ঢুকবে, অবজেক্ট যতটুকু পরিমাণ ডেপথ ভেতরে ঢুকবে, ওই ডেপথের উপরে যে বেল্ট অফ ম্যাসটা থাকবে, বেল্ট তো না, আমি হলোস্ফিয়ার বলতে পারি, এখানে সার্কুলার দেখানোর জন্য বেল্ট বলতেছি, এই ম্যাসটুকু তাকে আর ফার্দার অ্যাট্রাকশন করবে না। ইট উড নাও বি অ্যাট্রাক্টেড ইফেক্টিভলি বাই দ্য ম্যাস দ্যাট ইজ আন্ডারনিথ ইটসেলফ। সো এই পজিশনে থাকলে এই ইয়েলো ম্যাসটুকু তাকে গ্র্যাভিটেশনাল ফোর্স দিবে। স্যার আপনি না বলেছিলেন যে মানে মাইনর সেগমেন্টটা থেকে অ্যাকচুয়ালি অ্যাট্রাকশন আসছে, পার্টিকুলার অ্যাট্রাক্ট করছে। That's what I gave you to give an idea that why that can be excluded from the equation. But I did not show you the mathematical representation for that. I just stated it. মেসটাই আমরা বাদ দিয়ে দিচ্ছি Exactly. বাইরের বেলটা। হ্যাঁ, আমরা যে এইটটা দেখতেছিলাম ইকুয়েশন, ওটা হচ্ছে ইনার স্ফিয়ার। তার নিচে যতটুকু, হ্যাঁ exactly, below the object. Abiyaz, বলো। As the object enters the sphere, that is theoretically volume of the field that is in effect doesn't decrease, it doesn't become stronger as the object it approaches closer to the center of gravity. আমি বুঝি নাই, আরেকবার বলো। What increase? Let's say the object is entering the sphere, entering the celestial হ্যাঁ body. হ্যাঁ হ্যাঁ, And the volume of the field doesn't decrease yes, more as yes, the effective mass for which it will experience the gravitational force, that effective mass এর ভলিউম ডিক্রিজ করতেছে। আমি শুরুতে বলে নিয়েছিলাম এক্সপ্রেশনের জন্য we assume that this entire big sphere was made with uniform density. Sir, also could you re-explain the part where the GP is equal to m del phi? No, gp is not equals to m del phi, delta gp equals to delta m phi, m del phi. Yeah, m del phi. Yes, Delta GP is equal to m del phi. Re-explain that part. এই পার্টটা হচ্ছে যে তোমার যখন একটা অবজেক্ট এই পজিশনে থাকবে, মনে করো হচ্ছে একটা অবজেক্ট এই লাইন বরাবর মনে করো এখানে আছে, ঠিক আছে, এখানে সে একটা সার্টেন গ্র্যাভিটেশনাল ফিল্ডে আছে, মনে করো এই পজিশনে গ্র্যাভিটেশনাল গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালের ভ্যালু হচ্ছে মনে করো φ1। অবজেক্টটাকে আমি এখান থেকে এখানে নিয়ে আসলাম, মনে করো এই লোকেশনে আমাদের পটেনশিয়ালের ভ্যালু হচ্ছে φ2, তাহলে আমাদের টোটাল জিপি চেঞ্জ কত হইল? হাউ মাচ চেঞ্জ অফ জিপি ডিড উই হ্যাভ? দ্যাট উইল বি দ্য প্রোডাক্ট অফ দ্য ম্যাস, এইটা হচ্ছে অবজেক্টের ম্যাস, টেস্ট ম্যাস এর ম্যাস,
mass into phi 2 final minus initial এই জিনিসটা because for considerable distances for our celestial distances scenario, I mean these 2 points will not have the same potential, they will have different potential, so we have to take in account that effect as well. না ইন্টারাপ্ট করে না, হোল্ড আপ শুভ্র, একজন করে কোশ্চেন আনসার করি, পরে তোমার কোশ্চেন নিচ্ছি, ওয়েট আপ, ওয়েট ফর এ কিউ। আবিয়াস বলো, বুঝা গেছে কি? আচ্ছা শুভ্র বলো এখন। স্মল অবজেক্টের আমরা ম্যাস এম এখানে লিখতেছি তো ইয়েস আর স্যার ওই যে ও যে বললো যে আমরা যত স্ফিয়ারের ভিতরে ঢুকছি তখন তো গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনটা কমছে না। ইয়েস ওকে, সো ইউ ডিডন্ট আস্ক এনি কোশ্চেনস, নো প্রবলেম। সো এরপরে হচ্ছে ইয়া বলো, শোনো কোশ্চেন বলো। স্যার আমরা যখন একটা অবজেক্টকে ফর এক্সাম্পল তিনি প্ল্যানেট যখন আমরা মানে রেডিয়াস মানে সারফেস থেকে এন্টার করি ইন্টেরিয়র সাইডে মানে ভিতরে যখন তখন আমরা বাইরের যে স্ফিয়ারটা মানে এক্সটেরিয়র যে স্ফিয়ারটা আমরা ইয়ে করলাম এই যে রেড কালার স্ফিয়ারটা মানে পার্টটা স্যার এটা কেন গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন ক্রিয়েট করে না? কারণ মানে এফেক্টিভ গ্র্যাভিটি কেন আমরা যে গ্র্যাভিটিটা পাচ্ছি সেটা হচ্ছে আরো কম না। এটা তো আসলে কম, মানে এটা তো এমনিই কম, এর চেয়ে আরো কম হওয়ার কথা না, কারণ বাইরের পার্টটা তো তাকে অ্যাট্রাক্ট করছে। বলতেছি ফিজিক্যালি স্পিকিং বাইরের পার্টটা তাকে অ্যাট্রাক্ট করবে, বাট ইফ ইউ কনসিডার ফর দ্য পজিশন, মনে করো আমাদের এই ইয়েলো স্ফিয়ারটা নাই, এই অবজেক্টটা জাস্ট এখানেই আছে, তো তুমি এই অবজেক্টের পজিশনের জন্য কোন দিকে ম্যাস বেশি, ইভেন ফর দ্য রেড স্ফিয়ার তুমি যদি জাজ করো ম্যাস বেশি কোন দিকে? স্যার রেড স্ফিয়ার তো ইভেন পুরোটা না, red is the hollow sphere. Red is the hollow sphere that is outside the position of the object, and yellow is the inside sphere that is under the object for the same radius. So এই পার্টটুকুর গ্র্যাভিটেশন পুল সামহাউ ক্যান্সেল আউট করে, এটা কীভাবে ক্যান্সেল আউট করে ওই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা আমি তোমাদেরকে দেখাই নাই। সো হোয়াট আই এম ট্রাইং টু সে, মানে আইডিয়াটা বুঝো যে অবজেক্ট যখন এখান থেকে এখানে ঢুকতেছে যতটুকু বেল্ট অফ ম্যাস সে ক্রস করে আসতেছে ওই পুরো বেল্ট অফ ম্যাসের অ্যাট্রাকশনটা অলটুগেদার জিরো হয়ে যায়। কিভাবে জিরো হয় বা কেন জিরো হয় এই ম্যাথমেটিক্যাল রিজনিংটা আমি তোমাদেরকে দেখাই নাই, আই জাস্ট স্টেটেড দ্যাট ইনফরমেশন, and if you want to find out the mathematical derivation I can direct you to some internet stuffs and you can find this out, but that's not a part of our syllabus, ওই জন্য আমি অত ডিটেলসে যাই নাই। I just wanted to show you the conversion that এখানে যে r স্কয়ার এবং এই r কিউব মিলে যে আমাদের ইভেন্চুয়ালি y ইকুয়ালস টু mx হয়, আমি এই পার্টটুকুই হাইলাইট করতে চাইছিলাম। নো প্রবলেম। রাফিদ, স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার আমার কোশ্চেনটা ছিল যে আমরা যে ইকুয়েশনগুলো ডিফাইন করেছি এগুলো তো ডিজাইনার আউটসাইড দ্য স্ফিয়ার, বাট হোয়াট ইফ আমরা যদি ভিতরের ফোর্স স্ফিয়ারের ভিতরের ফোর্স কিংবা পটেনশিয়াল যে মেজার করতেছি তখন কি আমরা সেম ইকুয়েশনটা ইউজ করতে পারবো না? না তাহলে ওটা কি আমাদের জানা লাগবে? না, ওটা সিলেবাসে নাই, তোমাদের সিলেবাসে নাই। আচ্ছা স্যার আরেকটা জিনিস বলতে পারবেন? বলো। আমরা তো ইউজ করি এমজি ফার্স্ট কাপল অফ ইয়ার্স, ওটা কি করে মানে we derive from the actual potential? ওকে, আমি এখানে লিখি, সো তুমি দেখো।
ফসফস করতেছো কে? এই জিনিসটা কি বোঝা যাচ্ছে? Yes, sir. আচ্ছা, এখন আমাদের আর প্লাস এইচ ওয়ান, আরটা হচ্ছে আর্থের রেডিয়াস, এইচ ওয়ান হচ্ছে আর্থের দ্য অবজেক্টস ইনিশিয়াল হাইট ফ্রম দ্য আর্থ সারফেস। মনে করো আর্থের সারফেস থেকে আমি একটা অবজেক্টকে প্রথমে 10 মিটার উপরে রাখছি, এরপর সেটাকে মনে করো 100 মিটার উপরে নিলাম। সো দিস এইচ রিপ্রেজেন্টস দ্য হাইট ফ্রম দ্য আর্থ সারফেস। ওকে, তার মানে এখানে ডেল্টা এইচ হচ্ছে মনে করো 90 মিটার। লেটস সে ফর দ্য ফার্স্ট কেস দ্য এইচ ওয়ান ওয়াজ 10 মিটার, so it was 10 meter above the earth surface. In the next case it was, let's say, 100 meter. So delta h in this case is 90 meter, which is extremely small compared to this thing. ঠিক আছে, তার মানে আমি টেকনিক্যালি ম্যাথমেটিক্যাল কনভিনিয়েন্সের জন্য এই দুইটা কোয়ান্টিটিকে সেম ধরতে পারি না? হ্যাঁ পারি, because ওটা তো almost same. বিউটিফুল। মনে করি এটাকে শুধু আরই লিখলাম বিকজ দে আর প্রিটি মাচ সেম, বাট যখন তুমি এখানে ক্রস মাল্টিপ্লাই করবা আলটিমেটলি এটা হবে হচ্ছে h2 মাইনাস h1, আর সাবট্রাক্ট হবে, বুঝতেছো? এটা এখানে চলে গেলে h2 মাইনাস h1। সো আলটিমেটলি আসলো কি, gmm ডিভাইড বাই r ইন্টু ডেল h। সো আর স্কয়ার হবে না, ওয়েট, পোটেনশিয়ালের জন্য আর হবে। ও সরি, এখানে আর স্কোয়ার হবে। These values are really close but not identical, so the LCM will not be the same thing. মানে these are I mean what I'm trying to mean যে এই দুইটা নাম্বার হচ্ছে কিরকম, মনে করো 10,001 আর একটা 10,002। রাফিজ বুঝতেছো? হ্যাঁ স্যার বুঝছি, মানে সেম না, হ্যাঁ, অলমোস্ট আইডেন্টিক্যাল। এক্সাক্ট, ওই জন্য স্কোয়ার হচ্ছে। এখানে একটা স্কোয়ার আসবে, আর হচ্ছে এখানে যে এই পার্টটুকু যেটা হলো এই যে জিএম বাই আর স্কোয়ার, এইটুকু হচ্ছে জি। সো ওখান থেকে আসলে হচ্ছে জি ইন্টু এম ইন্টু ডেল্টা এইচ। এই হচ্ছে আমাদের এম জি এইচ এর ফর্মুলা। This is what you asked, right? Yes, sir. আচ্ছা ঠিক আছে, এখানে একটা প্রবলেম একটু দাঁড়াও, ওয়েট শুভ, ওয়েট ফর ইউর টার্ন। রাফিদে আর কোনো কোশ্চেন? স্যার আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যে গ্রাফটা দেখেন না, যে পোটেনশিয়াল এগেন্স্ট দ্য রেডিয়াস, ইন্টারনেটে কয়েকটা জায়গায় দেখা যায় এটা অ্যাপ্রোচেস দ্য অরিজিন রাদার দ্যান স্টেইং কনস্ট্যান্ট যখন স্পিয়ার মেথড করতে। মানে এইটা এরকম এরকম। হ্যাঁ, অরিজিনের দিকে অ্যাপ্রোচ করতেছে। হ্যাঁ, আমি এইটা এক্সপ্লেনেশনটা ভুলে গেছি। আমি যেটা বললাম, I have to study it through and I'll come back to you about this next class. I'm taking time. আচ্ছা, সাজিদ তোমার একটা কোশ্চেন ছিল, সাজিদ বলো। তার কোশ্চেন করবো। না, শুভ্র ওয়েট করো। সাজিদ বলো, কোশ্চেন বলো। হ্যালো সাজিদ। হ্যালো স্যার। হ্যাঁ বলো। For the most part of our discussion বাইরের থেকে ভিতরে ঢুকতেছে। আচ্ছা আচ্ছা, আরেকটা ব্যাপার ছিল ইন্টিগ্রেশন পার্টটা। বলো। ওই ইন্টিগ্রেশন পার্টে এটা আছে না, এখানে আপনি বললেন যে দেখতে হচ্ছে কি স্টার্ট থেকে এন্ড, তাই না? হ্যাঁ, আমি তো স্টার্ট করছি তারপরে যাচ্ছি আর ডিসটেন্স, ইয়েস, আমার আরটা উপরে না, আরটা নিচে মানে বিকজ আমাদের ইন্টিগ্রেশন আমরা কি মনে করো, আমি একটা নর্মালি ইন্টিগ্রেশনের কোশ্চেন লিখতেছি। মনে করো হচ্ছে লেটস সে তুমি একটা ইন্টিগ্রেশন করবা হচ্ছে লেটস সে এক্স স্কোয়ার ডিএক্স, ঠিক আছে? তো এখন মনে করো তোমার এটা হচ্ছে, তো মনে করো এক্স স্কোয়ার ভার্সেস এক্স গ্রাফ, এইটা হচ্ছে এরকম, ঠিক আছে? তো তুমি যদি দুইটা ভ্যালু মনে করো এক্স ইকুয়ালস টু 1 থেকে এক্স ইকুয়ালস টু 2 পর্যন্ত ইন্টিগ্রেট করবা, তাহলে তোমার স্টার্ট ভ্যালু হয় হচ্ছে 1, এন্ড ভ্যালু হয় হচ্ছে 2। যদি আর উপরে আরেকটা কোশ্চেন আছে,
বলো। ওই নাম্বার লাইন যে কোশ্চেনটা বললাম আচ্ছা ওটা হারাই গেছে যদিও, হ্যাঁ বলো, তারপর বলো, সমস্যা নাই। ওইখানে আমার হচ্ছে যে আপনি বলতেছেন যে একটা ইউনিট ডিস্টেন্স যাওয়ার পরে আমার গ্র্যাভিটেশনাল পুলটা জিরো হবে না, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল জিরো হবে। দুইটাই জিরো হবে। যেই পজিশনে আমাদের গ্র্যাভিটেশনাল পুলটা জিরো হবে, বাই ডেফিনেশন ওই পটেনশিয়ালটাকে আমরা জিরো বলতেছি। আচ্ছা ওই পটেনশিয়ালটা জিরো হওয়ার পরে আরো যদি টেন্সার আর যদি প্ল্যানেট অথবা অবজেক্টের কাছে যায় তাহলে তো আমার গ্র্যাভিটেশনাল পুলটা বেশি হবে, তাহলে নেগেটিভ হচ্ছে। Gravitational pull in that case is going to work to the left, so gravitational force will have a value, but the potential will reduce from a maximum of zero value, and একটা স্কেলার নাম্বার যদি জিরো থেকে কমা শুরু করে, it has to become negative. এটা হচ্ছে কিন্তু মানে আমি মানে এটা মানে এমন একটা ডিস্টেন্সে গেছে যেটা আর কোনো পুল নাই এটার উপরে, তো আমি যদি একটু টোকা দিলাম এটা কি হবে, এটা আস্তে আস্তে দিয়ে থাকবে অথবা Yes. অবজেক্টিভ চাই থাকবে। Yes. এটা গ্র্যাভিটেশনাল পুল অবজেক্টের উপরে ওই প্ল্যানেটের গ্র্যাভিটেশনাল পুলটা বাড়তেছে না, As yes, as it is approaching, yes. প্ল্যানেটের গ্র্যাভিটেশনাল পুলটা বাড়লে আমার পটেনশিয়ালটা কেন নেগেটিভ হচ্ছে, নেগেটিভ হয়। Because the potential is not defined in terms of force, potential is defined in terms of work done. আচ্ছা আচ্ছা Gravitational field strength is defined in terms of force. Gravitational field strength আস্তে আস্তে বাড়বে যেহেতু ফোর্স বাড়তেছে, সো তুমি অবজেক্টের বড় স্ফিয়ারের যত কাছে যাবে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ আস্তে আস্তে বাড়বে, বাট পটেনশিয়াল আস্তে আস্তে কমবে। Sure. আচ্ছা ঠিক আছে, সো সাইদের হ্যান্ড ডাউন করে দিচ্ছি। অর্ণব চৌধুরী, কোশ্চেন বলো। স্যার হ্যাঁ বলো। sir, you said that assuming that the entire planet was the density of the entire planet was uniform. Yes. One point of the sphere which had a higher density, then the gravitational energy, wouldn't the strength of gravity be higher? Well, ideally yes. Ideally yes, in the sense, for example, if you even consider for Earth, I mean, Earth doesn't also have a uniform density. Because the core is made from iron and lava, and slowly on the upper side we have, I mean, somewhere below the earth surface we have the gas pockets and everything. But in general, for theoretical discussion, we are considering the planet to be of uniform density, and it is to be considered as a perfect sphere. But for practical cases that's not entirely true. For example, এইখানে যে আমি জেনারেলাইজেশনটা করছি, এই জেনারেলাইজেশনটা হয়তো একটা সার্কুলার অবজেক্টের জন্য অ্যাপ্লিকেবল। ফর এক্সাম্পল, you might be able to apply this for sun, which is a gas bubble. You can apply this for earth almost. But if you have a D-shaped মানে or non-uniformly shaped meteorite, ওটার জন্য তুমি এই লজিকটা অ্যাপ্লাই করতে পারবা না। আর কিছু? No, sir. Thank you, sir. Sure. রাফিদ, এখনো তোমার হাত উঠানো আছে। If you don't have questions, you can please lower your hands. আচ্ছা শুভ্র, you had a question to ask, and then I will take one more time on the other people. বলো। স্যার মানে আমরা যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা বলছি সেটা তো বেসিক্যালি দুইটা প্ল্যানেটই একটাকে অ্যাট্রাক্ট করছে যে ফোর্সে, সেটা না রেজাল্টেন্ট না। You cannot use the term resultant whenever that forces are working on two different bodies. The term resultant is applicable for cases when multiple forces work on a single object. Sure. Abiaz, do you have any further question? Sir, this is my last question for today. Sure, go ahead. The second graph that relates phi and r. Yes. I know you don't remember the straight line segment, but according to the statement when I asked when r is equal to 0, then phi should be infinite. In this case, it contradicts the statement. Okay, I'll tell you what.
in this case we have shown you, I mean এই পার্টটা আমি to some extent answer করতে পারবো without much mathematics, without any mathematics to be honest. সেটা হচ্ছে যে এখানে আমরা এখানে প্ল্যানেটটাকে দেখাচ্ছি একটা ফিজিক্যাল অবজেক্ট হিসেবে. We didn't consider it to be an hypothetical particle. If we did consider this to be a hypothetical particle, সেক্ষেত্রে কিন্তু এই রেডিয়াস আরটা হয়তো জিরো. তার মানে এন্টায়ার অফ দিস মাস would have been concentrated at a zero volume state at this point. Right? Yes, sir. In that case, this graph would be increasing and it should become asymptotic with the y-axis, and this graph will also become decreasing and eventually become asymptotic with the x-axis. The moment you employ the idea of a physical volume radius, then you will have these interception points. If you don't have those interception points, these graphs will become asymptotic with the y-axis anyway, because they are both inversely proportional graphs. G proportional to 1 by r square, G proportional to minus 1 by r. Does that answer your question? Yeah, bolo. Yes, sir. So due to physical limitations. Exactly. That's why we did this, sir. Thank you, sir. Sure. Arnab Shah, do you have any other question? Yes. Bolo. Sir, can I leave the meeting? Yeah. Anyone, if you are not interested in this discussion, you can leave the meeting. Beyond 9:30, you are always free to leave the meeting if you don't have any question. Bolo. The spheres are not uniform, so COG varies. So how come capital G remains same? If the two spheres are non-uniform, acha. If the two spheres are even if the two spheres are non-uniform, even for a non-uniform object, its COG position is defined as long as it is not continuously changing shape. মনে করো একটা সার্টেন মেটেরোরাইট যেটার শেপ পারফেক্টলি স্ফেরিক্যাল না, বাট সেটার শেপ অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে না, ইট হ্যাজ এ ফিক্সড শেপ, ওইটার তো একটা ফিক্সড একটা COG থাকবে. If the object does not change shape, it would not have a variable COG. You can only have a variable COG of an object if an object can change its shape. For example, us human beings. মনে করো আমি যদি একটা চিকন একটা রোপের উপর দিয়ে হাঁটতে যাই, I'll be spreading out my arms to have a better distribution of my hands, and as I'll move, I'll try and shake my hands to keep my center of gravity on the rope line. So I can effectively change the position of my center of gravity by redistributing the masses of my body. But if I wouldn't be able to do that, I would always have a fixed location of COG in my body. But that was not your question. Questionটা একবার বলো. So if the two spheres are not uniform, so COG varies. So how come capital G remains same? What's the constant of the question? আচ্ছা, I just stated that why COG cannot vary. এই পার্টটা কি বুঝছো? আচ্ছা, capital G remains same because by definition capital G was defined for the limitation of the variables that the force it is the amount of force between two unit mass objects when they are kept at 1 meter distance. It is the force of between two 1 meter or 1 kg objects when they are maintained at 1 meter distance. এখানে জিনিসটা বোঝা লাগবে যে আমরা যে দুইটা 1 kg ম্যাস নিয়ে আলাপ করতেছি, ideal situation would be that these two 1 kg masses should be 1 kg mass particles, so that they wouldn't have any volume, so the question of COG is not present. তাদের লোকেশনটাই হচ্ছে তাদের COG. But if you want to consider them to be objects, and for your question if you consider them to be non-uniform objects, then that 1 meter distance have to be measured from the COG of one object to the COG of the other object. Their orientation could be anything, but the R has to be, or the distance has to be measured from COG to COG, not geometric center of gravity. So the formula GM1 is 2 by R square applicable for both uniform and non-uniform. Yes, irrespective. বুঝা গেছে? Yes. আচ্ছা, so
I'll stop the recording of the lecture and I'll contact আদিত্য না ওর নাম যেন কি, হ্যাঁ আদিত্য। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।